ট্রাম্পের মধ্যস্থতায় থামছে গাজা যুদ্ধ, হামাস ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত। ট্রাম্প একদিকে বলছেন যুদ্ধ থামানোর কথা, অন্যদিকে দিচ্ছেন অস্ত্র সহায়তা। ফ্রিডম ফ্লোটিলাও আটকে দিয়েছে ইসরায়েল, শহীদুল আলমকে করল অপহরণ। গাজা যুদ্ধ বন্ধে ইউরোপ জুড়ে তীব্র বিক্ষোভ, লন্ডনে গ্রেপ্তার 5 শতাধিক। শান্তি ফেরাতে নেতানিয়াহু পুতিনের ফোনালাপ, গাজা, সিরিয়া ও ইরান সব বিষয়ে হয়েছে আলোচনা। খোদ যুক্তরাষ্ট্রকেই পুতিনের হুমকি, ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিলে ছিঁড়ে যাবে সম্পর্কের রশি। সবাইকে মধ্যপ্রাচ্যে ব্যস্ত রেখেছেন ট্রাম্প, চলছে ইরাক দখলের নয়া চক্রান্ত। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সপ্তাহের বিশ্বের সঙ্গে আছি আমি অর্পিতা জাহান। 2 বছরের রক্তক্ষয়ের পর অবশেষে হামাস ইসরায়েল সম্মত হয়েছে প্রথম ধাপের যুদ্ধবিরতিতে। শান্তি পরিকল্পনার প্রথম ধাপের সম্মতিপত্রে হামাস ও ইসরায়েলের স্বাক্ষরের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক কূটনীতির তৎপরতায় যুদ্ধবিরতি আজ বাস্তবে পরিণত হওয়ার পথে। বিস্তারিত জানাচ্ছেন হাওলাদার শামীম। গেল সোমবার মিশরে শুরু হয়েছিল হামাস ও ইসরায়েলের এই পরোক্ষ আলোচনা। 3 দিন টানটান আলোচনার পর বুধবার রাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম ধাপে সম্মত হয় দুই পক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারও নিশ্চিত করেছে বিষয়টি। শান্তি পরিকল্পনার প্রথম ধাপের সম্মতিপত্রে হামাস ও ইসরায়েলের স্বাক্ষরের কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেন, এর ফলে খুব দ্রুত সব বন্দীকে মুক্তি দেওয়া হবে এবং স্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ হিসেবে ইসরায়েল তার সেনাদের একটি নির্দিষ্ট রেখা পর্যন্ত প্রত্যাহার করে নেবে। চুক্তিতে রয়েছে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি দিক: যুদ্ধের অবসান, গাজায় মানবিক সহায়তা প্রবেশ, বন্দি বিনিময় ও ইসরায়েলি সেনাদের প্রত্যাহার। হামাস তাদের বিবৃতিতে জানায়, মধ্যস্থতাকারী দেশগুলো যেন ইসরায়েলকে বাধ্য করে এই শর্তগুলো মানতে, যাতে আর কোনো বিলম্ব না হয়। এই ঐতিহাসিক ও নজিরবিহীন চুক্তি সম্ভব হয়েছে কাতার, মিশর ও তুরস্কের কূটনৈতিক ভূমিকার কারণে। আর এই ঘটনা সম্ভব করার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি নিশ্চিত করেছেন, যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্বের সমস্ত শর্ত এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটি চুক্তি হয়েছে। এটি যুদ্ধ বন্ধ, জিম্মি ও বন্দীদের মুক্তি এবং সাহায্যের প্রবেশের দিকে নিয়ে যাবে, যার বিস্তারিত পরে জানানো হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছেন, সব জিম্মিকে ঘরে ফেরানোই হবে তার সরকারের প্রথম অগ্রাধিকার। অন্যদিকে হামাস এই সমঝোতাকে বলছে শান্তির সূর্যোদয়ের প্রথম কিরণ। হাওলাদার শামীম, আরটিভি। বিশ্বজুড়ে সবাই যখন বলছে শান্তির কথা, তখন কেউ কেউ নীরবে জ্বালাচ্ছে যুদ্ধের আগুন। গাজায় প্রতিদিন বাড়ছে ধ্বংস আর মানবিক বিপর্যয়, অথচ এই সময়ে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে যাচ্ছে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা। ব্রাউন ইউনিভার্সিটির এক নতুন গবেষণা বলছে সেই কথা। দর্শক, সেই সহায়তার অঙ্ক শুনলে হয়তো আপনার চোখও উঠবে কপালে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মুখে মানবতার বলি আর হাতে যুদ্ধের চেক বই। একদিকে গাজার শিশুদের জন্য সহানুভূতির গল্প শোনান, তো অন্যদিকে ইসরায়েলের হাতে তুলে দেন কোটি কোটি ডলারের অস্ত্র। ভাবতে পারেন, একদিকে আগুন নিভানোর কথা বলেন, আরেকদিকে কেরোসিন ঠেলে দেন আগুনে। ব্রাউন ইউনিভার্সিটির এক নতুন গবেষণায় উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর মাত্র 2 বছরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়েছে প্রায় 21.7 বিলিয়ন ডলার, মানে প্রায় 2170 কোটি ডলার সামরিক সহায়তা। তখন আমেরিকা অস্ত্র ব্যবসা করছে হাইফাই। ট্রাম্প ও বাইডেন দুজনই যেন একই নাটকের দুই ভিন্ন অভিনেতা। একজন বলে শান্তি চাই, আরেকজন চুপচাপ প্লেনে বোমা পাঠায়। এই তথ্য এসেছে ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের কস্টার্স অব ওয়ার প্রজেক্ট থেকে। 35 জন গবেষক, আইন বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী ও চিকিৎসকের এই দল 2011 সাল থেকে যুদ্ধের মানবিক ও অর্থনৈতিক খরচ নিয়ে গবেষণা করছে। তাদের হিসাব বলছে, শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের আরও জায়গায় নিরাপত্তা অভিযান ও সামরিক সহায়তায় যুক্তরাষ্ট্র খরচ করেছে অতিরিক্ত 10 বিলিয়ন ডলার। মানে একদিকে শান্তির গান গাইছে, আরেকদিকে যুদ্ধের বাজনা বাজাচ্ছে। গাজায় যেখানে ইউনিসেফের সহায়তার তাঁবুর ভেতর শিশুরা ক্লাস করছে, সেখানেই আকাশে উঠছে মার্কিন জেট বোমা। এই বৈপরীত্যই আজকের রাজনীতির আসল চেহারা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের প্রথম বছরে বাইডেন প্রশাসন ইসরায়েলকে দিয়েছে $17.9 বিলিয়ন, আর দ্বিতীয় বছরে আরও $3.8 বিলিয়ন। এর একাংশ ইতোমধ্যে পাঠানো হয়েছে, বাকিটাও পথে। যুদ্ধ যখন লম্বা, লাভ তত বেশি, এটাই যেন এখনকার সমীকরণ। অর্পিতা জাহান, RTV। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পর ফ্রিডম ফ্লোটিলাও আটকে দিয়েছে বর্বর ইসরায়েল। সেই সাথে বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম সহ সকলকেই আটক করেছে ইসরায়েলি বাহিনী, যেখানে ছিলেন সাংবাদিক, চিকিৎসক সহ মানবাধিকার কর্মীরাও। ফেসবুকে এক ভিডিও বার্তায় শহীদুল আলম নিজেই জানান, তাদের জাহাজটি ইসরায়েলি বাহিনী থামিয়েছে ও তুলে নেওয়া হয়েছে তাকে। Shahidul Alam, a photographer and writer from Bangladesh, the country conducting genocide in Gaza, writer from Bangladesh. অন্ধকার রাতে মাঝ সমুদ্রে এক জাহাজ ঘিরে ফেলেছে সশস্ত্র বাহিনী। চারপাশে শুধু সাগরের গর্জন আর একের পর এক নির্দেশ। সে জাহাজেই ছিলেন বাংলাদেশের আলোকযোদ্ধা শহীদুল আলম। তিনি শুধু একজন আলোকচিত্রী নন, তিনি সেই কণ্ঠ যে সত্যকে আলোয় আনতে ভয় পাননি কখনো। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল 10:15টার দিকে ফেসবুক পোস্টে করা এক ভিডিও বার্তায় তিনি জানান, তাদের গাজামুখী জাহাজটি মাঝ সমুদ্রে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আরও জানান, তাকে অপহরণ করেছে দখলদার ইসরায়েলি সেনারা। ভিডিওতে শহীদুল আলমের কণ্ঠে ছিল এক ভয়হীন দৃঢ়তা। তিনি বলেন, তিনি বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক এবং এখন ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী। এই বাহিনী যারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সহায়তায় গাজায় চালাচ্ছে জাতিগত নিধন, সেই সত্যই তুলে ধরেছিলেন তিনি। তার আহ্বান ছিল স্পষ্ট, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই থামানো যাবে না। শহীদুল আলম যে জাহাজে ছিলেন তার নাম কনসাইন্স। এটি ছিল আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও 1000 ম্যাডলিনাস টু গাজা এর অংশ। সাংবাদিক, অধিকার কর্মী ও চিকিৎসা কর্মীদের নিয়ে এই নৌবহর গিয়েছিল ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙতে এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে দাঁড়াতে। এর আগের দিন মঙ্গলবার শহীদুল ফেসবুকে জানিয়েছিলেন, তাদের জাহাজ রেড জোনের কাছাকাছি পৌঁছেছে, যে এলাকা ইসরায়েলি সেনারা আগেই সুমুদ ফ্লোটিলা আটকে দিয়েছিল। সেই বিপজ্জনক এলাকা পেরোতেই যেন মাঝপথে থেমে গেল সত্যের যাত্রা। গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধের দাবিতে পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়াচ্ছে বিক্ষোভ। লন্ডন, রোম, মাদ্রিদ, বার্সেলোনা, প্রায় সব বড় শহরেই মানুষ নেমেছে রাস্তায়। তাদের একটাই দাবি, বন্ধ হোক যুদ্ধ, ফিরে আসুক মানবতা। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধের দাবিতে পুরো ইউরোপ জুড়ে বড় বড় শহরে হাজার হাজার মানুষ করছেন বিক্ষোভ মিছিল। যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও পর্তুগাল সহ বিভিন্ন দেশে একযোগে হচ্ছে এসব বিক্ষোভ। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পায় এ তথ্য। স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদ দুই শহরেই কয়েক সপ্তাহের প্রস্তুতির পর রাস্তায় নামে বিশাল জনসমাবেশ। আর এই ঢেউ ছড়িয়ে পড়ে ইতালির রোম, পর্তুগালের লিসবনেও। কারণ ভূমধ্যসাগরে ইসরায়েলের হাতে আটক গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মানবিক সাহায্য নিয়ে যার যাত্রা শুরু করেছিল বার্সেলোনা থেকে। কিন্তু ইসরায়েলি বাহিনীর বাধায় ফেরত যেতে হলো বন্দরে। আটক হলেন 4 শতাধিক মানবাধিকার কর্মী, যাদের মধ্যে ছিলেন বার্সেলোনার সাবেক মেয়রও। এরপরই যেন আগুন ধরে যায় ইউরোপের রাস্তায়। ইতালিতে একদিনের সাধারণ ধর্মঘটে গাজার মানুষের পাশে দাঁড়াতে নেমে আসে প্রায় 20 লাখ মানুষ। বাতাসে মিশেছিল তাদের কণ্ঠ, এনাফ ব্লাড, এনাফ টিয়ার্স। গেল কয়েক সপ্তাহে স্পেনে বেড়েছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন। ফলে গেল মাসে একটি সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিতে ইসরায়েলি একটি দল স্পেনে গেলে বিক্ষোভকারীরা সেখানে গিয়েও করেন বিক্ষোভ প্রদর্শন। এতে ব্যাহত হয় আয়োজন। এই সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, গাজায় যা চলছে তা এক প্রকার জাতি হত্যা। তিনি দাবি করেন, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ইসরায়েলি দলের অংশগ্রহণ নিষিদ্ধ করা উচিত। তার এই বক্তব্যে সমর্থনের ঢেউ ছড়িয়ে পড়ে পুরো ইউরোপে। অন্যদিকে আরেক শহর লন্ডনের চিত্রটা ছিল আরও উত্তপ্ত। ম্যানচেস্টারের এক সিনাগগে হামলার পর বিক্ষোভ বন্ধের অনুরোধ করেছিল পুলিশ, কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থকেরা সেই আহ্বান উপেক্ষা করে বের হয় রাস্তায়। পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার হন প্রায় 500 মানুষ। তবুও থেমে থাকেননি কেউ। কেউ বলেনি এবার যথেষ্ট, কারণ তাদের চোখে ছিল একটাই দৃশ্য, গাজার শিশুদের ছাইভস্য, ধ্বংসস্তূপে হারানো 66,000-এরও বেশি নিরীহ জীবনের আহ্বান। ইউরোপের এই বিক্ষোভগুলো হয়তো যুদ্ধ থামাতে পারবে না আজই, কিন্তু তারা প্রমাণ করেছে যখন মানবতার ডাক আসে মানুষ চুপ থাকে না। প্রতিটি স্লোগান, প্রতিটি পতাকা স্মরণ করিয়ে দেয় পৃথিবী এখনো পুরোপুরি অন্ধ হয়নি। হাওলাদার শামীম, RTV।
গাজা, ইরান থেকে সিরিয়া, একের পর এক যুদ্ধ দেখতে দেখতে ক্লান্ত পৃথিবী। সকলের এখন একটাই প্রশ্ন, শান্তি কি এখনো সম্ভব? ঠিক এমন যুদ্ধের ধোঁয়ার মাঝেও পাওয়া গেল নতুন ইঙ্গিত। গেল সোমবার টেলিফোনে দীর্ঘ আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলোচনার মূল বিষয় ছিল গাজায় যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অসঙ্গতি। দর্শক, কি সিদ্ধান্ত এলো সেই ফোন আলাপে, তাই জানাবো হাওলাদার শামীমের প্রতিবেদনে। যুদ্ধের ধোঁয়ায় ঢেকে থাকা গাজা উপত্যকা, চারদিকে ভাঙা ঘর, বিধ্বস্ত মুখ আর ক্লান্ত পৃথিবী এখন একটাই প্রশ্ন করছে, শান্তি কি এখনো সম্ভব? ঠিক এমন এক সময়ে এক গুরুত্বপূর্ণ ফোন আলাপে মুখোমুখি হলেন দুই প্রভাবশালী নেতা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার টেলিফোনে দীর্ঘ আলাপ করেন তারা। কথার মূল কেন্দ্র গাজায় যুদ্ধবিরতি, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আর শান্তির সম্ভাবনা। ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, আলোচনায় উঠে আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাও, যে পরিকল্পনার মাধ্যমে গাজার যুদ্ধের অবসান ঘটিয়ে স্থায়ী সমাধানের পথ খোঁজার ইঙ্গিত দেন দুই নেতাই। তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি ও ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। বিবৃতিতে আরও বলা হয়, শুধু গাজাই নয়, আলোচনায় উঠে এসেছে পুরো অঞ্চলের জটিল ইস্যুগুলো, বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি, যা ঘিরে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। সিরিয়ার স্থিতিশীলতা রক্ষার প্রশ্নটিও ছিল তাদের আলোচনার কেন্দ্রে। পুতিন আগেও গাজা বিষয়ে প্রশংসা করেছিলেন ট্রাম্পের পরিকল্পনার। এবারও তিনি আশা প্রকাশ করেন, এই পরিকল্পনা যদি সফল হয় তবে হয়তো মধ্যপ্রাচ্যের ইতি ঘটবে দীর্ঘদিনের রক্তপাতের। তবে এখানেই থেমে থাকেননি তিনি। রুশ প্রেসিডেন্ট আবারও জোর দিয়ে বলেন, টেকসই শান্তি আনতে হলে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য। মস্কো সেই অবস্থানই রয়েছে অচল। যুদ্ধের ভেতরেও যদি কথার মধ্যে জন্ম নেয় আলোচনার নতুন সম্ভাবনা, সেটিই হয়তো মানবতার শেষ আশ্রয়। পুতিন ও নেতানিয়াহুর এই ফোন আলাপটাই হয়তো ছোট্ট এক পদক্ষেপ, কিন্তু বড় এক আশার গল্প, যেখানে ধ্বংসস্তূপের ভেতর থেকেও শান্তির সুরটা হারিয়ে যায়নি এখনো। হাওলাদার শামীম, RTV। বিশ্ব রাজনীতির মঞ্চে ফের বাড়ছে উত্তেজনা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার যুক্তরাষ্ট্রকে সরাসরি দিয়েছেন হুঁশিয়ারি, যদি ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয় তবে মস্কো ওয়াশিংটনের সম্পর্ক হবে ধ্বংস। বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও দেখা যাচ্ছে উত্তেজনার আগুন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার সরাসরি দিয়েছেন হুঁশিয়ারি, যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তাহলে ধ্বংস হয়ে যাবে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক। শব্দে, সুরে, ইঙ্গিতে সব দিক থেকে যেন বাড়ছে ঠান্ডা যুদ্ধের নতুন ছায়া। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে পুতিন বলেন, এটা ঘটলে দুই দেশের সম্পর্কের যেটুকু ইতিবাচক ধারা এখনো টিকে আছে সেটাও ধ্বংস হয়ে যাবে। এই বক্তব্যে এক অর্থে ছিল হুঁশিয়ারি, আবার অন্য অর্থে ছিল আক্ষেপের প্রতিধ্বনি। সেই সম্পর্ক একসময় সহযোগিতার স্বপ্ন দেখছিল, আজ সেখানে সন্দেহের দেয়াল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। গেল মাসে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছিলেন, ইউক্রেনের অনুরোধে রাশিয়ার গভীরে আঘাত আনতে সক্ষম টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি তারা বিবেচনা করছেন। আর ঠিক সেই খবরের পর থেকেই উত্তেজনা ছড়াতে শুরু করে মস্কো ওয়াশিংটনের কূটনৈতিক অক্ষে। এরই মধ্যে পুরনো এক অধ্যায়ের কথাও সামনে এসেছে আবার। সম্প্রতি হওয়া সেই আলাস্কার বৈঠক, সেখানে ট্রাম্প ও পুতিন মুখোমুখি হলেও ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে হয়নি দৃশ্যমান কোনো অগ্রগতি। ট্রাম্প পরে জানান, শান্তি চুক্তি না করায় তিনি পুতিনের উপর হতাশ। সেই দূরত্বই যেন আজ রূপ নিচ্ছে ঠান্ডা লড়াইয়ের নতুন সংস্করণে। অন্যদিকে মাঠের বাস্তবতা আরও ভয়ানক। শনিবার রাতভর ইউক্রেনের বিভিন্ন শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। রেল স্টেশনে হয়েছে বিস্ফোরণ, মৃত্যু হয়েছে অন্তত 5 জনের, আহত আরও 30। ভয়ার্ত রাতে সেই আওয়াজে কেঁপে উঠেছে পুরো ইউক্রেন। ধোঁয়া, আগুন, সাইরেন, যুদ্ধ যেন নামই নিচ্ছে না থামার। এখন প্রশ্ন একটাই, টমাহক ক্ষেপণাস্ত্র কি সত্যিই দুই পরাশক্তির সম্পর্কের শেষ সীমানা ছুঁয়ে ফেলবে, নাকি বিশ্ব আবারও দেখবে পুরনো প্রতিদ্বন্দ্বীদের নতুন বোঝাপড়া? গাজা, ইরান ও লেবানন নিয়ে উত্তাল মধ্যপ্রাচ্য। একদিকে সুমুদ ফ্লোটিলা আটক, অন্যদিকে লেবাননে জ্বলছে আগুন। কিন্তু এসবের আড়ালে রচিত হচ্ছে কি অন্য কোনো গোপন খেলা? ইরাককে কেন্দ্র করে কি অপেক্ষা করছে নতুন ষড়যন্ত্র? ট্রাম্পের ইশারায় ইসরায়েল কি তবে হাঁটছে ইরাক দখলের পথে? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গাজা, ইরান, লেবানন নিয়ে চারপাশে জ্বলছে আগুন, কিন্তু প্রশ্ন হলো, এই ব্যস্ততার আড়ালে কি চলছে অন্য কোনো খেলা? প্রশ্ন উঠছে, তবে কি সবাইকে মধ্যপ্রাচ্যে ব্যস্ত রেখে ইরাক দখলের টার্গেট করছে ইসরায়েল? কূটনৈতিক মহলে গুঞ্জন, ট্রাম্পের ইশারায় ইরাকের দিকেই হাঁটছে ইসরায়েল।
মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে হঠাৎ আলোচনায় ইরাক। দেশটির নির্বাচন সামনে, ভেতরে প্রতিরোধ গোষ্ঠীগুলোর অস্ত্র নিয়ে চলছে তীব্র বিতর্ক, আর বাইরে সিরিয়া সীমান্তে হুমকি বাড়ছে। সব মিলিয়ে দেশটা দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে। জাতিসংঘের নেতানিয়াহু স্পষ্টভাবে বলেছেন, প্রতিরোধ গোষ্ঠীগুলোকে তাদের পরিণতি ভোগ করতে হবে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী জবাবে বলেছেন, একজন নাগরিকের ওপর হামলা মানে পুরো জাতির উপর আঘাত। আবার কেউ কেউ মনে করেন নেতানিয়াহুর এমন হুমকি মূলত অর্থহীন। গাজায় ব্যর্থ হয়ে তিনি কেবল মনোযোগ অন্যদিকে ঘোরাতে চাইছেন। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে ইরাকে তাদের সেনা কমানো হবে। খবরে বলা হয়েছে ধাপে ধাপে মিশন সংকুচিত হবে। বাইরে থেকে এটা শান্তির ইঙ্গিত মনে হলেও অনেকের মনে প্রশ্ন জাগছে, এই ফাঁকেই কি অন্য শক্তি তাদের প্রভাব বিস্তারের সুযোগ খুঁজছে? ধুলোয় ভরা বাগদাদের রাস্তায় লোকজন যখন ভবিষ্যতের দুশ্চিন্তায় ভুগছে, তখন রাজনৈতিক টেবিলে হচ্ছে অদৃশ্য সব হিসেব নিকেশ। তবুও বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, বাস্তবতা হলো সরাসরি সামরিক সংঘাতে ইসরায়েলের যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ইরাকের তেল সরবরাহ বিশ্বের জন্য অপরিহার্য। যুক্তরাষ্ট্র বাগদাদ সমঝোতাও এখনো স্থিতিশীলতা ধরে রেখেছে। প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার চাপ বাড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র কয়েকটি গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করেছে, কিন্তু বিশ্লেষকদের মতে এক দুটি গোষ্ঠী নিরস্ত্র করলেও মূল চিত্র বদলাবে না। ইরাকিরা প্রতিরোধকে জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে দেখেন। সব মিলে ইরাক এখন একই সঙ্গে দুর্বল ও অপরিহার্য। তার মাটি একদিকে যুদ্ধের নতুন ফ্রন্ট হয়ে উঠতে পারে, আবার অন্যদিকে কূটনৈতিক ভারসাম্য ধরে রাখলে আঞ্চলিক স্থিতিশীলতার কেন্দ্র হতে পারে। নিউজ ডেস্ক, RTV। দর্শক, সপ্তাহের বিষয় পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ট্রাম্পের মধ্যস্থতায় থামছে গাজা যুদ্ধ, হামাস ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত। ট্রাম্প একদিকে বলছেন যুদ্ধ থামানোর কথা, অন্যদিকে দিচ্ছেন অস্ত্র সহায়তা। ফ্রিডম ফ্লোটিলাও আটকে দিয়েছে ইসরায়েল, শহীদুল আলমকে করল অপহরণ। মতো গাজা যুদ্ধ বন্ধে ইউরোপ জুড়ে তীব্র বিক্ষোভ, লন্ডনে গ্রেপ্তার 5 শতাধিক। শান্তি ফেরাতে নেতানিয়াহু পুতিনের ফোনালাপ, গাজা, সিরিয়া ও ইরান সব বিষয়ে হয়েছে আলোচনা। খোদ যুক্তরাষ্ট্রকেই পুতিনের হুমকি, ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিলে ছিঁড়ে যাবে সম্পর্কের রশি। এতে নেতা সবাইকে মধ্যপ্রাচ্যে ব্যস্ত রেখেছেন ট্রাম্প, চলছে ইরাক দখলের নয়া চক্রান্ত। তো দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইরাক দখলের নয়া চক্রান্ত। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।